লতা, লতা, আমাকে একটু জল দাও তো, তেষ্টা পেয়েছে। আপনার তেষ্টা পেয়েছে তো আপনি নিজে জলটা নিয়ে নিন না, আমাকে কেন বলছেন? আমি কি আপনার চাকর নাকি? এ আবার কেমন কথা? সামান্য জলই তো চাইলাম, সেটা দিতেও তুমি এত কথা শোনাবে আমাকে? তো কথা শোনাবো না তো কি? হ্যাঁ, আপনার ছেলের কাছে গিয়ে, গ্রামের লোকেদের কাছে গিয়ে যখন আমার নামে নিন্দা করেন, তখন তো আপনার এটা মনে রাখা উচিত যে জল হোক বা খাবার, সবই তো আমি আপনাকে এনে দিই। আমার ঘাট হয়েছে, তে তোমাকে জল আনতে বলেছি। আজ গোপাল আসুক, এই সব কথা আমি ওকে বলবো। হ্যাঁ, সে তো আপনি বলবেনই। আমাকে আপনার গোপালের সামনে খারাপ না করলে আপনার পেটের ভাত তো হজম হয় না। এদিকে সেই ভাতটাও তো আমিই রান্না করে দিই। অনেক উপকার করেছো আমার, আমি আর তোমার হাতের রান্না খাবো না, জল অবধি খাবো না। এতদিন যেমন নিজে করে খেতাম তেমনই করবো। তাই করুন, আমারও খাটনি অনেকটা কমবে। আপনার জন্য এত কিছু করেও তো আমার কোনো নাম হয় না, উল্টে শুধুই বদনাম। গোপাল এলে আমি বলবো এই ঘর বাড়ি সবটা যেন ভাগ করে দেয়। কি, এত বড় কথা? আচ্ছা, থাকো তুমি তোমার মতো, আমি আমার মতো থাকবো। গুরুজনদের কিভাবে আদর সম্মান করতে হয় তাও তো তোমার জানা নেই। হ্যাঁ, সেই তো, আমি তো কিছুই জানি না না। আমি তো খালি ঝগড়া করতেই জানি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। এতদিন তো সতী সাবিত্রী হয়ে থাকতে, হঠাৎ করে মুখে মুখে তর্ক করা যে কোথা থেকে শিখলে কে জানে বাবা। এই বুড়ো বয়সে জীবনটাকে অশান্তিতে ভরিয়ে দিল। সব দোষই তো আমার, তাই না মা? সব অশান্তি তো আমি তৈরি করি। ঠিক আছে, আপনি আর আমার সাথে কোনো কথা বলতে আসবেন না, আমিও আর আপনার সাথে কোনো কথা বলবো না। আরে কি গোপাল কাকা, এভাবে গাছতলায় বসে আছো কেন? আরে দেখে মনে হচ্ছে মন খারাপ। সব ঠিক আছে তো? দিদা কাকিমা সব ঠিক আছে? কি আর বলবো রে পলাশ, এমনি তো আর বেজার মুখ করে বসে নেই। মা আর লতাকে নিয়ে চিন্তিত। কেন, দিদা আর কাকিমার আবার কি হলো? বলো তো কি হয়েছে, আমার তো খুব শুনে চিন্তা হচ্ছে। আমি তো সারাদিন বাড়িতে থাকি না, দুজনের মধ্যে এত কি নিয়ে ঝগড়া ঝামেলা হয় তাও বুঝি না। তবে যা বুঝলাম, এবার সংসারটা ভাগ করতেই হবে। এসব কি বলছো কি? দিদা তো খুব ভালো, আমাকে কত ভালোবাসে। কাকিমা তো সবার সাথে ভালো করে মেশে, আমি গেলে আমাকে কত আদর যত্ন করে। আর তুমি বলছো সেই সংসার ভাগ হবে? আমি মানতে পারছি না গো। সেই তোরে হঠাৎ করে দুজনের মধ্যে কিসের যে এত রেষারেষি শুরু হলো, বুঝতে পারছি না। বাড়ি গেলেই দুজনের ঝগড়াঝাটি শুরু হয়। আর কি এসব ভালো লাগে তুই বল? এমন হলে তো সত্যি তোমার খুব মুশকিল হলো গোপাল কাকা। কিন্তু দুজনের মধ্যে হঠাৎ এমন রেষারেষির বিষয়টা তো পরিষ্কারভাবে বুঝতে পারছি না। সেটাই তো বলছি। লতাও বলছে ও শুনেছে যে মা নাকি বাইরের লোকের কাছে আমার নামে নিন্দা করে। আর মা বলছে লতা নাকি কোনো কারণ ছাড়াই মায়ের সাথে খারাপ ব্যবহার করে। লতা মাকে এক গ্লাস জল পর্যন্ত দিতে চায় না। আমি তো বিশ্বাস করতে পারছি না, লতা কাকিমার মতো সহজ সরল মানুষ, যার মনে কোনো প্যাঁচ নেই, সে দিদার মতো বয়স্ক মানুষের সাথে এমন দুর্ব্যবহার করছে। ভালোই ঝগড়া লাগিয়েছি বুড়িয়া লতার মধ্যে। সাংসারিক কলহ একেবারে জমিয়ে ক্ষীর। খালি আমার বাড়িতে ঝগড়া লেগে থাকবে কেন? সবার বাড়িতেই ঝগড়া লাগবে। কি এত একা একা বক বক করছো? হ্যাঁ, ভূতে টুতে ধরলো নাকি তোমাকে আবার? এসে যে আমার শান্তি নষ্ট করছে। বলি তুমি থাকতে আর কোনো ভূতে আমাকে ধরবার সাহস আছে? যাকে আমাকে একটু একা থাকতে দাও তো। তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছে নেই, বুঝলে তো? এটা আমার পোড়া কপাল যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে আর তুমি আমার বর। এটা ভাবলেই তো আমার গা জ্বলে ওঠে। তা আমাকে নিজের বর ভাবতে যখন এত কষ্ট, তাহলে আমার সাথে থাকো কেন? বাপের বাড়ি চলে গেলেই তো পারো। আমারও শান্তি তোমারও শান্তি। সেই তো, আমাকে বরং বাপের বাড়ি পাঠিয়ে দাও। লোকে ছি ছি করুক, তারপর তোমার শিক্ষা হবে যে সংসারে গিন্নির আসল মূল্যটা কি। তা কোথাও যখন যাবে না, আমার ঘাড়ে বসেই থাকবে। তা একটু চুপচাপ থাকলেই তো পারো। শুধু শুধু আমার মাথা খাচ্ছ কেন? আমি কি এমনি এমনি তোমার মাথা খাচ্ছি? সংসারের দিকে কোনো মন আছে তোমার? খালি কি করে অন্যের সংসারে ফাটল ধরাবে
হবে সেই নিয়েই বসে থাকো। একটু তো নিজের সংসারের দিকেও মন দিতে পারো নাকি? আমি যা সুখ নিয়ে থাকি আমাকে বেশি বলতে আসবে না। এখন চোখের সামনে থেকে দূর হও, তোমাকে দেখলেই মনটা বিরক্তিতে ভরে ওঠে যত সব। বুড়িমা কেমন আছো? মুখটা শুকনো লাগছে কেন? কি হয়েছে কি? এত সকাল সকাল আমার বাড়ি এলে সব ঠিক আছে তো? আমার ঘরে আর কিছুই ঠিক নেই অবিনাশ বাবু। আমার ছেলের বউ লতা প্রতি মুহূর্তে পায়ে পা রেখে ঝগড়া করে। আমি আর ওই বউয়ের সাথে থাকতে পারছি না। লতা এমন করছে তো আমি বিশ্বাস করতে পারছি না। সে তো খুব সরল সাদাসিধে প্রকৃতির মেয়ে। কিন্তু এখন আমার সাথে যে দুর্ব্যবহার করছে তা আমি সহ্য করতে পারছি না। গোপালকে বলছি ঘর ভাগাভাগি করে দিতে, কিন্তু সেও তা করছে না। সবই তো বুঝলাম বুড়িমা, কিন্তু এর মধ্যে আমি ঢুকলে কি বিষয়টা ভালো হবে? সবকিছু না হয় ভাগাভাগি করবেন, কিন্তু গোপাল সে তো একদিকে তোমার ছেলে আর একদিকে লতার বর, তাকে কি করে ভাগাভাগি করবে বলো তো? আমি ঘর আর জিনিস ভাগের কথা বলেছি শুধু। আর গোপাল তো মানুষ, তার নিজের বিবেক বুদ্ধি আছে। সে আমার সাথে থাকবে না ওর বউয়ের সাথে থাকবে সেটা তার নিজের সিদ্ধান্তের বিষয়। ঠিক আছে, তুমি যখন আমাকে দিয়ে তোমার ঘর বাড়ি জিনিসপত্র আলাদা করাতে চাইছো, আমি এক্ষুনি তোমার সাথে যাচ্ছি। ধন্যবাদ অবিনাশ বাবু, আপনি আমার কষ্টটা বুঝলেন। সত্যি বলতে এই বুড়ো বয়সে আমারও যে এইসব ভালো লাগছে তা নয়। আমিও যে চাই ছেলে বৌমার সাথে একসাথে মিলেমিশে থাকতে, কিন্তু কে এসব বুঝবে বলুন? কি হলো গোপাল কাকা, উদাস হয়ে বসে আছো? কাকিমা আর দিদার ঝগড়া থেমেছে কি? না রে, ঝগড়া তো থামেইনি, বরং আমার মায়ের আর বউয়ের সংসার আলাদা হয়ে গেছে। এখন আমি যে কোন দিকে যাব জানি না। এসব কি বলছো? জল যে এত দূর গড়াবে তো আমি ভাবতেও পারিনি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, সত্যি দিদি আর কাকিমা আলাদা হয়ে গেছে। আমি যখন কোথায় যাই ঘরেও শান্তি নেই, মনেও শান্তি নেই। কোথা থেকে যে কি হয়ে গেল বুঝিয়ে উঠতে পারছি না। আমি তোমাদের বাড়ি যেতে কত ভালোবাসতাম, নিজের বাড়ি থেকে তোমার বাড়ি বেশি ভালো লাগতো আমার। আর আজকে সেই বাড়ির এই অবস্থা। তুই একবার গিয়ে লতা আর মাকে বুঝিয়ে দেখ না, যদি ওরা তোর কথা শোনে। তোকে তো মা আর লতা খুব স্নেহ করে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কথা শুনতেই যাচ্ছে না। আমার আর এই অশান্তি ভালো লাগছে না। আমি বুঝতে পারছি তোমার অবস্থা গোপাল কাকা, কিন্তু আমি তোমাদের বাড়ি আর কোনোদিনও যাব না। অন্ততপক্ষে যতদিন কাকিমা আর দিদার মধ্যে এই ঝগড়াঝাটি যাচ্ছে না, ততক্ষণ আমি যাচ্ছি না। কারণ আমি দিদার কাকিমাকে আলাদা আলাদা দেখতে পারবো না। এই যে লতা, শুনলাম তোমার আর বুড়ির মধ্যে নাকি খুব ঝামেলা হয়েছে। ঘর বাড়ি জিনিসপত্র সব নাকি ভাগাভাগি হয়ে যাচ্ছে। তা সবটা যখন জেনেই আছো তাহলে আবার আমাকে জিজ্ঞেস করছো কেন? না, ওই বলছিলাম আর কি। তা ভালোই করেছো, যা খিটখিটে তোমার শাশুড়ি। তবে সব থেকে কি ভালো হতো বলো তো? এত যখন বলছোই তাহলে বলেই ফেলো। আমি দেখি কি করা যায়। তবে তুই আমাকে খবরটা দিয়ে বড্ড উপকার করলি। শুধু আপনার জন্য নয় প্রধান মশাই, বনের সব পাখিদের মঙ্গলের কথা চিন্তা করে আমি আপনার কাছে এসেছি। আপনি জলদি একটা ব্যবস্থা করুন। আমি বরং আজ আসি, কেমন? চারদিকে শুধু বিপদ আর বিপদ। কালু, তুই আবার কি খবর নিয়ে এলি শুনি? আমি আমার দুঃখের খবর নিয়ে এলাম প্রধান মশাই। আমার যে একটা কাজ ভীষণ দরকার। কাজের সন্ধানে এসেছিস, ভালোই হলো। তোকে তবে একটা কাজ আমি দিতেই পারবো। শোন কালু, বনে নাকি কিছু চোর রাতের অন্ধকারে গাছ কেটে পাচার করছে। এভাবে যদি গাছ কাটা হয় তবে এই বন তো গাছ শূন্য হয়ে পড়বে, আর আমরা সবাই বিপদে পড়বো। তাই তুই বরং রাতে বন পাহারা দেওয়ার দায়িত্ব নে। রোজ রাতে তুই বন পাহারা দিবি, তার বিনিময়ে আমি তোকে মাসে ৩,০০০ টাকা দিব। দুবেলা খাবার আর থাকার জন্য নতুন একটা ঘরও দিব। তাই নাকি? তবে তো মন্দ হয় না। আমি বন পাহারা দেওয়ার কাজ করবো প্রধান মশাই। যে আমাকে চিন্তা মুক্ত করলি। তবে শোন, তুই কিন্তু ভালোভাবে বন পাহারা দিবি। কেউ যেন কোনোভাবে একটা গাছের ডালও কাটতে না পারে। আর শোন, তাতে যদি সিপাহীদের সাহায্য লাগে তবে তুই বলিস আমাকে। ঠিক আছে প্রধান মশাই,
তবে আজ রাত থেকে আমি কাজে লেগে পড়বো। এ কথা বলে কালু কাক খুশি মনে চলে যায় আর মনের আনন্দে উঠতে উঠতে শ্বশুর বাড়িতে যায় আর কাকুলিকে কাজ পাওয়ার ব্যাপারে সবটা খুলে বলে। কি সত্যি বলছো তুমি? তুমি সত্যি কাজ পেয়েছো? শোনো, তবে কিন্তু একদম আলসেমি করবে না। না না বউ, একটু আলসেমি করব না। আলসেমি করলে কি আর প্রধান মশাইয়ের কাছে গিয়ে কাজ খুঁজে নেই? এখন আর অভিমান করে থেকো না বউ। চলো, আজ তোমাকে আমি নতুন বাড়িতে নিয়ে যাব। আর পুরাতন বাড়িতে থাকতে হবে না, প্রধান মশাইয়ের দেয়া নতুন বাড়িতে উঠবো। কালুর কথা শুনে কাকুলি কাক খুব খুশি হয় আর কালুর সাথে ফিরে যায়। কালু কাকুলিকে নিয়ে তাদের নতুন বাসায় যায়। আজ কিন্তু একদম আলসেমি করা যাবে না, যে করেই হোক এদিকের গাছগুলো সব কেটে ফেলতে হবে। আমি আলসেমি করি না, আলসেমি করিস তো তোরা। হয়েছে হয়েছে, থাক, এভাবে তর্ক করে আর সময় নষ্ট করিস না তো। জলদি জলদি গাছগুলো কেটে ফেল, তোদের জন্য তো রাতের অন্ধকার বসে থাকবে না। অন্ধকার বসে না থাকলেও আমি কিন্তু ঠিকই বসে আছি। কি ভেবেছিস তোরা, রাতের অন্ধকারে তোরা গাছ কেটে বিক্রি করবি আর কেউ কিছু বুঝতে পারবে না? এ আবার কে রে? বলছি এভাবে আমাদের ওপর লাইট না মেরে নিজের চেহারাটা একটু দেখা। কি উদ্দেশ্যে এসেছিস সেটাও একটু শুনি। আরে পাগলা, আমি হলাম কালু কাক আর আমি পাখি প্রধানের নির্দেশে বনের প্রহরী হিসেবে এসেছি। তোদের ধরিয়ে দেয়া এখন আমার বাঁ হাতের খেল। কি বলতে চাস তুই? তুই কি আমাদেরকে ভয় দেখাতে এসেছিস? না না, তোদের ভয় দেখাতে আসিনি। আমি তো তোদের সাথে একটা চুক্তি করতে এসেছি। তোরা যদি আমার সাথে চুক্তিবদ্ধ হোস তবে আমি তোদের ব্যাপারে পাখি প্রধানকে কিচ্ছু বলবো না। বুঝতে পেরেছি আমি তোর কথা। প্রহরী দায়িত্ব পালন করে টাকা রোজগার করবি, আবার আমাদের নিকট থেকেও টাকা রোজগার করবি, তাই তো? তা বল, তুই কত টাকা চাস? আমি কোনো টাকার অঙ্ক শোনাতে চাই না। আমি চাই তোরা এসব করে যে টাকা রোজগার করবি সেই টাকার 1/3 ভাগ আমাকে দিবি। সুযোগ বুঝি আমাদের রোজগারে ভাগ বসালি তো? তবে আমাদেরও একটা শর্ত আছে, আমরা যত গাছ কাটি না কেন এ ব্যাপারে যেন কেউ কিচ্ছু না জানতে পারে। কেউ কিচ্ছু জানবে না, তোরা গাছ কাট, আমি বরং বাসায় গিয়ে একটু ঘুমিয়ে নেই। তবে শোন, সূর্যের আলো বনে পৌঁছানোর আগেই যেন গাছ কাট, এমনকি তোদের ছায়াটাও এ বনে না থাকে। কালু কাক পেঁচা, রাজু, টোনা আর কবুতরকে হুঁশিয়ার দিয়ে চলে যায় আর বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে রাতের আধারে জমজমাট গাছ কাটা চলতে থাকে আর দিনে দিনে বনের গাছ কমতে থাকে। আহ, কি গরম! এই বনে এত গরম কেন? এ বনে তো গাছের পরিমাণও খুবই কম। সাধারণত বনে তো গাছ এত কম থাকে না। এই বনে আসলে হয়েছেটা কি? আমাকে তো দেখতেই হচ্ছে ব্যাপারটা। আরে পরে তুমি হঠাৎ এ বনে? এসেছিলাম ঘুরতে, কিন্তু এ বনে যা গরম, তাতে তো মনে হচ্ছে ঘুরতেই পারবো না। তা প্রজাপতি, এই বনে এত গরম কেন? আর গাছের পরিমাণই বা এত কম কেন? এটা তো আমরা বুঝতে পারছি না। অথচ এ বনের গাছ পাহারা দেওয়ার জন্য একটা প্রহরী আছে, তবুও যে গাছ কেন কমছে বুঝতেই পারছি না। আচ্ছা, এই ব্যাপার। তবে চিন্তা করো না প্রজাপতি, আমি দেখছি আসল ঘটনাটা কি। এসব কথা বলে পড়ে সেখানেই একটি বড় আম গাছের ভেতরে লুকিয়ে পড়ে আর রাত হতে গাছ কাটার ব্যাপারে সবটা গাছরূপী পরীর চোখের সামনে চলে আসে। ব্যবসা তো ভালোই চলছে, এবার তো আমার টাকার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। টাকা বাড়িয়েছিস মানে? দিন দিন কিন্তু তোর লোভের পরিমাণটাও বেড়েই চলেছে। আর লোভের শাস্তি দিতেই আমি এসেছি। আজ তোর বিচার হবে লোভী কালু কাক। এ কি, আম গাছ কথা বলছে? আবার আমার বিচার করবে? আম গাছের বিচার খুবই হাস্যকর। বোকা কাক, আম গাছের বিচার বলে তুচ্ছ করছিস? এবার দেখ তোর বিচার কে করে। এ কথা বলে পরে জাদু করে কালু কাককে ভস্ম করে দেয়। দেখলে তো বন্ধুরা, লোভের শাস্তি কত ভয়ঙ্কর হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। খেজুরের গাছ দুটোতে হাড়ি বাঁধা হয়ে গেছে,
অনেক দেরি হয়ে গেল। যাই, এবার বাড়িতে যাই। এরপর টোনা খেজুর গাছে হাড়ি বেঁধে দিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে খেজুর গাছে আড়ালে লুকিয়ে ছিল এক সাপ। সে টোনাকে চলে যেতে দেখে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। যাক বাবা, এতক্ষণে আপদটা বিদায় হলো। সে কখন থেকে খেজুর রস খাওয়ার জন্য অপেক্ষা করছি। যাই, এবার আমি মন ভরে খেজুর রস খাই। এরপর সেই সাপটা খেজুর গাছের উপরে উঠে যায় আর হাড়ির দিকে তাকিয়ে বলে, আরে আমি এ গাছে কেন উঠেছি? এ গাছে তো সবেমাত্র হাড়ি বেঁধে গেল। তাহলে এ হাড়িতে রস থাকবে কি করে? রস তো থাকবে ওই গাছে। এই কথা বলে সাপটা ওই গাছ থেকে নেমে অন্য একটা খেজুর গাছে উঠে যায় আর মন ভরে খেজুর রস খেতে থাকে। আহা, অনেকদিন পর মন ভরে খেজুর রস খেলাম। এই খেজুর রসে যে কি স্বাদ! ইচ্ছে করছে রোজ রোজ এই স্বাদওয়ালা খেজুর রস খাই। কিন্তু রোজ রোজ খেজুর রস খেতে হলে তো এখানে একটা থাকার ঘর দরকার, আর আমি তো ঘর বানাতে পারি না। যাই, আমি নাগরাজার কাছে যাই। নাগরাজা ঠিক আমাকে একটা ঘর বানিয়ে দিবে। এরপর সেই সাপ সেখান থেকে চলে যায় আর নাগরাজার কাছে গিয়ে বলে, নাগরাজা, ও নাগরাজা, নাগরাজা। কি হয়েছে সেটা তাড়াতাড়ি বল। মানে আমি রোজ রোজ খেজুরের রস খেতে চাই, আর এজন্য আমার একটা ঘর চাই। খেজুর গাছের পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিন না নাগরাজা। ঠিক আছে, তোর আর্জি আমি গ্রহণ করলাম। এখন আমাকে খেজুর গাছের কাছে নিয়ে চল। এরপর সেই সাপ নাগরাজকে নিয়ে খেজুর গাছের কাছে চলে যায় আর নাগরাজ সেখানে একটা নদী দেখতে পায়। তুই তো একটা সাপ, তাই তোকে পানিতে থাকতে হবে। আমি বরং তোকে পানিতে একটা ঘর বানিয়ে দেই। এরপর নাগরাজ তার জাদু শক্তি দিয়ে পানিতে একটা খেজুর পাতার ঘর বানিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর সাপটাও সেই ঘরে ঘুমিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে সকাল হয়ে আসে। টোনা, এই টোনা, সকাল তো হয়ে গেছে, আর তুমি এখনো ঘুমিয়ে আছো? খেজুর রস পাড়তে যাবে না নাকি? আরে তাই তো, অনেক বেলা হয়ে গেছে। যাই, আমি এক্ষুনি গিয়ে হাঁড়িগুলো নামিয়ে নিয়ে আসি। বাবা, ও বাবা, আমিও তোমার সাথে যাব। আমাকেও নিয়ে যাও না বাবা। আচ্ছা ঠিক আছে রে মা, তবে তুইও আমার সাথে আয়। এরপর টোনা ও টুকি খেজুরের রস পাড়তে চলে যায়। এরপর টোনা গাছে উঠে দেখে হাড়িতে এক ফোঁটাও রস নেই। এ কি করে সম্ভব? হাঁড়িতে এক ফোঁটাও রস নেই? এরপর টোনা অন্য গাছটায় উঠে যায় আর সেই গাছের হাড়িতেও কোনো রস না থাকায় সে অনেক অবাক হয়ে যায়। তার মানে আজ রাতে কোনো রস পড়েনি? তাই হবে হয়তো। এরপর টোনা গাছ থেকে নেমে টুকিকে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে সেই সাপ আবারও গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। তোদের আর রস খাওয়া হবে না রে, কারণ আমি যে রস খাওয়ার জন্যই এখানে এসে ঘর বানিয়েছি। যাই, অনেক রস খেয়েছি, এখন একটু বিশ্রাম নিতে হবে, তা না হলে আবার আমার বমি হয়ে যাবে। এই কথা বলে সাপটি তার খেজুর পাতার ঘরে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে। আর ভোর হতেই সেই সাপের ঘুম ভেঙে যায়। আর সে আবারও খেজুর রস খেতে গাছের কাছে আসে।
আর গাছে উঠে মন ভরে রস খেতে থাকে। আর খাওয়া শেষে সে খুব ক্লান্ত হয়ে যায়। ওরে বাবারে, আজ একটু বেশি রস খেয়ে ফেলেছি। শরীরটা কেমন ভারী ভারী লাগছে। উফ, আর পারছি না। আমি বরং হাড়ির ভিতরে একটা ঘুম দেই, আর এই গাছের মালিক আসার আগে ঠিক পালিয়ে যাব। এই কথা বলে সেই সাপ হাড়ের ভিতরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে টোনা, টুকি ও টুনি তিনজনে আজ খেজুরের রস পাড়তে আসে। আর টোনা গাছে উঠে যেই না হাড়িটা হাতে নেয়, অমনি সে হাড়ের ভিতরে সাপটাকে দেখতে পায়। আর সাপকে দেখে টোনা অনেক ভয় পেয়ে যায় আর ধপাস করে হাড়িটা মাটিতে ফেলে দেয়। ওরে বাবারে, গেল রে, গেল রে, গেল। আমার কোমরটা একেবারে ভেঙে গেল। ঠিক তখনই টুনি একটা লাঠি এনে সাপের মাথায় অনেক জোরে একটা আঘাত করে। ওরে বাবারে বাবা, কোমরটা ভেঙে শান্তি হয়নি। এখন আবার আমার মাথাটাই বুঝি ফাটিয়ে দিল রে। ওরে বাবারে, পালাই পালাই এখান থেকে। এরপর সেই সাপটা সেখান থেকে পালিয়ে যায়। এ কি, এই ঘরটা তো আগে কখনো দেখিনি। নিশ্চয়ই ওই সাপটা আমার গাছের খেজুরের রস খাবে বলে এই ঘরটা বানিয়েছে। চলো টুনি, এক্ষুনি আমরা এই ঘরটা ভেঙে দেই। এরপর টোনা ও টুনি মিলে সাপের খেজুর পাতার ঘরটা ভেঙে দেয়। তা দেখে সাপ দূর থেকে অনেক কষ্ট পায়। এরপর সে কাঁদতে কাঁদতে নাগরাজার কাছে চলে আসে। এ কি রে, তুই এভাবে কাঁদছিস কেন? আর বলেন না নাগরাজা, সামান্য একটু রস খেয়েছি বলে ওরা আমাকে ইচ্ছে মতো মেরেছে। কিন্তু ওদের আমি কিছুই করতে পারিনি, কেননা আমার কাছে কোনো শক্তি নেই। কাঁদিস না, কাঁদিস না। আমি তোকে একদিনের জন্য কিছু শক্তি প্রদান করছি, যা দিয়ে তুই পাখিদের রূপ ধারণও করতে পারবি। আর তোর বিষ এত বিষাক্ত হবে যে তুই ছাড়া ওই বিষ আর কেউ তুলতে পারবে না। তবে তুই যদি সেই বিষ তুলিস তবে তুই মরে যাবি। এবার তুই তোর মারের প্রতিশোধ নে। এরপর সাপ সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। টোনা, টুনি ও টুকি ঘুমিয়ে যায়। এদিকে সাপ নিজের রূপ পরিবর্তন করে একটা বৃদ্ধার রূপ ধারণ করে আর টুনির বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকে। বাড়িতে কেউ আছিস রে মা? কেউ আছিস? সেই বৃদ্ধার ডাক শুনে সবার ঘুম ভেঙে যায় আর টুনি এসে দরজা খুলে দেয়। এ কি বুড়িমা, কে আপনি? আর এত রাতে কোথা থেকে এলেন? আমি পাশের বন থেকে এসেছি রে মা। আর আমি আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে যে রাত হয়ে গেল, তাই আজকের রাতটা যদি তোর বাড়িতে থাকতে দিতিস তাহলে খুব উপকার হতো। ঠিক আছে বুড়িমা, আপনি ভিতরে আসুন। এরপর সে বৃদ্ধা ঘরের ভিতরে চলে যায় আর আবারও সবাই ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর সে বৃদ্ধা তার আসল রূপ ধারণ করে আর টুকিকে কামড় দেয়। আর সাথে সাথে সে আবারও বৃদ্ধা হয়ে যায়। সাপ, সাপ! টুকির চিৎকার শুনে টোনা ও টুনির ঘুম ভেঙে যায় আর এদিকে টুকি অজ্ঞান হয়ে যায়। এ কি, সাপ কোথা থেকে এলো? আমার মেয়েকে যে সাপে কেটেছে। ওগো, ওগো, তুমি এক্ষুনি সাপুরেকে ডেকে নিয়ে এসো। টুনির বাড়ির পাশেই ছিল সাপুরের বাড়ি। আর টোনা তখনই সাপুরেকে ডেকে নিয়ে আসে। আর সাপুরেকে দেখে বৃদ্ধারূপী সাপ অনেক ভয় পেয়ে যায়। সাপুরে দাদা, তুমি তোমার বিনের সুরে সেই সাপকে ডেকে আনো। আমার মেয়েকে বাঁচাও সাপুরে দাদা, বাঁচাও। এরপর সাপুরে বিন বাজাতে শুরু করে দেয় আর সাথে সাথে সে বৃদ্ধা তার রূপ ছেড়ে সাপের রূপ ধারণ করে। ছিলাম, সাপ এই বাড়িতেই আছে। এই কথা বলে সাপুরে আবারও বিন বাজাতে শুরু করে। বন্ধ করো, বিন বাজানো বন্ধ করো, আমার
শত কষ্টে এসে নিজেই নিজের বিপদ থেকে আনলাম। এখন আমাকে কে বাঁচাবে? তোকে কেউ বাঁচাতে পারবে না। এক্ষুনি তুই টুকির শরীর থেকে তোর বিষ তুলে নে, তা না হলে আমি তোকে বিনের আওয়াজে কষ্ট দিতে দিতে মেরে ফেলবো। এরপর সেই সাপ টুকির শরীর থেকে বিষ তুলে নেয় আর বিষ তুলে নিয়ে নিজেও মারা যায়। এরপর সাপুরে মৃত সাপকে নিয়ে চলে যায় আর টুকিও সুস্থ হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার আজ মাছ খেতে ইচ্ছে করছে, নদীতে গিয়ে বড় একটা মাছ ধরে নিয়ে এসো তো। কিন্তু কাকুলি, এখন অলসতা না করে তাড়াতাড়ি বড়শি নিয়ে নদীতে যাও তো। আর যদি মাছ ধরে না নিয়ে এসো না, তাহলে কিন্তু আমি মায়ের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। না না কাকুলি, এ কাজ করো না। তুমি বাড়ি ছেড়ে চলে গেলে আমাকে রান্না করে কে খাওয়াবে? আমি এক্ষুনি নদী থেকে তোমার জন্য বড় একটা মাছ নিয়ে আসছি। এরপর কালু বড়শি নিয়ে নদীর দিকে যেতে থাকে আর তখনই তার চোখ যায় টুনির পুকুরের দিকে। ও মা, টুনির পুকুরের কথা তো আমার মনেই ছিল না। টুনির পুকুরে গেলে তাড়াতাড়ি মাছ ধরা যাবে। এসব বলে কালু টুনির পুকুরে যায় আর পুকুরে বড়শি ফেলতেই বড়শিতে একটা বড় মাছ ধরা পড়ে। আর তখনই বাড়ির উঠান থেকে টুকি এসব দেখে ফেলে। কালু দাদা, আমার পুকুরে দুটো ডিমওয়ালা মাছ ছেড়েছি, আর সেই মাছ দুটোই তুমি চুরি করতে এসেছো। মাছটা পানিতে ছেড়ে দাও, এদের ডিম থেকে যে মাছ হবে, সেই মাছ একদিন তোমাকে দিয়ে আসবো। তুমি ছেড়ে দাও দাদা। আরে, আমি মাছ চুরি করতে আসিনি। আমি তো দেখছিলাম তোর পুকুরে কি মাছ ছেড়েছিস। দিনের বেলা কেউ কখনো মাছ চুরি করতে আসে নাকি? সরি দাদা, আমি ভুল করে তোমাকে চোর ভেবেছিলাম। আমি কিছু মনে করিনি। এখন তাড়াতাড়ি নদীতে যাই বাবা। শয়তান টুনি, সামান্য একটা মাছের জন্য আমাকে চোর বলেছিস? তোর মাছ তো আমি চুরি করে ছাড়বো। ধুর, নদীতে যেতে ভালোই লাগছে না। সারাদিন বড়শি ধরে বসে থাকতে হবে, কখন যে বড়শিতে মাছ পড়বে জানি না। এসব বলে কালু নদীর কাছে যায় আর তখনই একটি গাছ কালুকে ডাকতে থাকে। এই যে পাখি, শুনছো? এদিকে একটু এসো না। ও মা, গাছ, তুমি আবার কথা বলতে পারো? তার মানে তুমি জাদুর গাছ, তাই না? হ্যাঁ, আমি জাদুর গাছ। পানির অভাবে আমি শুকিয়ে যাচ্ছি। নদী থেকে পানি এনে আমার গোড়ায় দিলে আমি খুব খুশি হব। তা দিব, কিন্তু তার আগে কথা দিতে হবে। তোমার কাছে আমি যা চাইবো তুমি কি আমাকে তাই দিতে পারবে? হ্যাঁ দেব, তার আগে তুমি তাড়াতাড়ি আমাকে পানি দাও। আহ, এখন খুব শান্তি লাগছে, মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি। এখন তুমি আমার কাছে কি চাও সেটা তাড়াতাড়ি বলে ফেলো। আমাকে একটা বড় মাছ দাও দেখি। এবার টুনির পুকুর থেকে মাছ চুরি করার জন্য জাদুর একটা ঝুড়ি নিতে হবে। কি ভাবছো পাখি? আরো কিছু চাওয়ার আছে নাকি? হ্যাঁ গাছ, আছে। মানে আমার পুকুরে দুটো মাছ আছে, কিন্তু পুকুরে এত পানি যে মাছ দুটোকে ধরতেই পারি না। তুমি যদি একটা জাদুই ঝুড়ি দিতে, যে ঝুড়ি পুকুরের পানিতে ছোঁয়াতেই পানি শুকিয়ে যাবে, তাহলে খুব সহজেই মাছ ধরতে পারবো। এই নাও জাদুর ঝুড়ি। এই ঝুড়ি পুকুরের পানিতে রাখলে সব পানি শুকিয়ে যাবে আর মাছগুলো ঝুড়ির ভিতরে চলে আসবে। আর মাছগুলো ঝুড়ি থেকে বের করে আবার ঝুড়িটা পুকুরে রাখলে আবার পুকুর পানিতে ভরে যাবে। আমি তো এটাই চেয়েছিলাম গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এসব বলে কালু ঝুড়ি আর মাছ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর কাকুলিকে সব কথা খুলে বলে। বাহ কালু, তুমি তো আজ একটা কাজের কাজ করেছো। কিন্তু এখন টুনির পুকুরে যেও না, দিনের বেলা তো সবাই তোমাকে দেখে ফেলবে। তাই রাতের বেলা গিয়ে কাজটা সেরে এসো। এখন বিশ্রাম করো,
আর আমি এই মাছটা মজা করে রান্না করছি। এরপর কাকুলি মাছ নিয়ে রান্নাঘরে চলে যায়। আর এভাবেই সারাদিন কেটে রাত নেমে আসে। রাত হতেই কালু আর কাকুলি টুনির পুকুর পাড়ে চলে যায়। ওই দেখো, ডিমওয়ালা মাছ দুটো লাফালাফি করছে। যে মাছের পেটে ডিম থাকে সেই মাছ খেতেও খুব মজার হয়। আমরা অনেক মজা করে টুনি পোষা মাছ দুটো খাবো। আর টুনি মাছ দুটোর জন্য হায় হায় করে কাঁদবে। এসব দেখে আরো মজা লাগবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। এখন যে কাজে এসেছো তাড়াতাড়ি সেই কাজ করো, নয়তো কেউ আবার দেখে ফেলবে। এরপর কালু ঝুড়ি পুকুরে ফেলে দেয়। আর সাথে সাথে পুকুরের পানি শুকিয়ে যায়। মাছ দুটো ঝুড়ির ভেতরে চলে আসে। আর কালু কাকুলি খুশি মনে ঝুড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই রাত কেটে যায়। পরদিন সকাল হতেই টুনি মাছের খাবার নিয়ে পুকুরে চলে আসে। এ কি সর্বনাশ হয়েছে! আমার পুকুরের পানি এক রাতে কি করে শুকিয়ে গেল? আর মাছ দুটোকে তো দেখতেই পাচ্ছি না। সেটা হতে পারে, কিন্তু কালু দাদা তো পানি চুরি করে নিয়ে যেতে পারে না। এত পানি নিয়ে যাওয়া তো কোনো পাখির পক্ষে সম্ভব না। আমাকে এক্ষুনি তান্ত্রিকের কাছে যেতে হবে। কালু, মাছগুলো এখানে রেখে দাও। গাছের দেয়া মাছ তো আছে, ওটা আগে শেষ হোক, তারপর এদের খাবো। আচ্ছা ঠিক আছে কাকুলি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। কালু, আমার মুরগির মাংস খেতে খুব ইচ্ছে করছে। কবুতরের তো মুরগির খামার আছে, তুমি ছুরির সাহায্যে দুটো মুরগি নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে কাকুলি, যাচ্ছি। মুরগির খামারের আশেপাশে তো কেউ নেই। এই সুযোগে আমি দুটো মুরগি ধরে নিয়ে আসি। এরপর কালু জাদুর ঝুড়িটা মুরগির খামারের ভেতরে ফেলে দেয়। আর সাথে সাথে খামারের ভেতরে পানিতে ভরে যায়। আর মুরগিগুলো পানির ভয়ে ছোটাছুটি করে সেখান থেকে পালিয়ে যায়। মুরগির আবার কি হলো? এ কি, মুরগির খামারে পানি কি করে ঢুকলো? ওরে বাবা, কবুতর তো এদিকে আসছে। আমি বাবা পালিয়ে যাই। এরপর কালু ঝুড়িটা সেখানে রেখে উড়ে পালিয়ে যায়। সুখী, তাড়াতাড়ি এদিকে এসো। কি ব্যাপার, কালু দাদা এভাবে পালিয়ে গেল কেন? নিশ্চয়ই এই কালু দাদা কিছু একটা করেছে। এ কি কবুতর, মুরগির খামারে এত পানি কি করে আসলো? এই জন্যই মুরগিগুলো বাড়ির ভেতরে চলে গেছে। কবুতর, আশেপাশে তো কোথাও পানি নেই, তাহলে এখানে এত পানি কেন? আমিও জানি না সুখী, শুধু এখানে আসতেই দেখলাম কালু দাদা উড়ে পালিয়ে গেল। মনে হচ্ছে কালু দাদা কিছু একটা করেছে। চলো আমরা তান্ত্রিকের কাছে যাই, তান্ত্রিক সব রহস্য বের করে দিবেন। এরপর কবুতর ও সুখী তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে। আর তারা পুরো বন ঘুরেও কোথাও তান্ত্রিককে খুঁজে পায় না। তান্ত্রিক বুঝি পাশের বনে গেছে, তাই তান্ত্রিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চলো নদীতে গিয়ে পানি খেয়ে তারপর পাশের বনে যাব। কবুতর দাদা, তোমরা কি কোথাও তান্ত্রিক বাবাকে দেখেছো? পুরো বন ঘুরে তান্ত্রিক বাবাকে খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আমরাও তো তান্ত্রিক বাবাকে খুঁজছি, কিন্তু কোথাও তো পেলাম না। তুই আবার তান্ত্রিক বাবাকে খুঁজছিস কেন? তারপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে। আর সব শুনে কবুতর ভীষণ অবাক হয়ে যায়। কি বলছিস এসব? আর আমার মুরগির খামারে তো হঠাৎ করেই পানি ঢুকে পড়েছে। শুধু মুরগির খামার ছাড়া আর কোথাও পানি নেই। মনে হচ্ছে কেউ জাদুর সাহায্যে এসব করছে। এই পাখিদের আমাকে সাহায্য করতেই হবে। এই যে পাখিরা, শুনছো? এদিকে এসো। কে ডাকছো? কে ডাকছো আমাদের? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি কাজ ডাকছি, পেছনে তাকালেই আমাকে দেখতে পাবে। ওহ গাছ, তুমি কথা বলছো? তা আমাদের তুমি ডাকছো কেন? তারপর গাছ কালুর কথা সবাইকে খুলে বলে। এজন্যই তো বলি, সাধারণ পাখি হয়ে কালু দাদা কি করে এতগুলো পানি নিয়ে যাবে? আমাদের ক্ষতি করার জন্যই তোমার কাছ থেকে ঝুড়ি নিয়ে গেছে, কারণ কালু দাদার কোনো পুকুর নেই। আমি তো জানতাম না ওই শয়তান পাখি জাদুর ঝুড়ি নিয়ে তোমাদের ক্ষতি করবে।
চুরি কোথায় আছে, তারপরে কালুকে উচিত শিক্ষা দিব। শোনো, তোমাদের মুরগির খামারে চুরিটা পড়ে আছে। ওই চুরিটা হাতে নিলে সব পানি শুকিয়ে যাবে, আর তখন চুরিটা নিয়ে কালুর বাড়ির উঠোনে রেখে দিবে। তাহলে কালুর বাড়ি পানিতে ভরে যাবে। তাহলে কালু বুঝতে পারবে। আর টুনি, তুমি তোমার মাছও ফিরে পাবে। হ্যাঁ গাছ, বুঝেছি। ঝুড়িটা পুকুরে রাখলে আবার আমার পুকুর পানিতে ভরে যাবে। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সবকিছু বলে দেওয়ার জন্য। এরপর সবাই মিলে কবুতরের বাড়িতে চলে আসে, আর ঝুড়িটা খামার থেকে তুলে নিতেই সব পানি শুকিয়ে যায়। তারপর গাছের কথা মতো টুনি ঝুড়িটা নিয়ে কালুর বাড়িতে চলে যায়, আর ঝুড়িটা উঠোনে রাখতেই কালুর বাড়ি পানিতে ভরে যায় এবং টুনির পোষা দুই মাছও ঝুড়ির ভেতরে চলে আসে। কি সর্বনাশ হলো! আমাদের বাড়িতে আবার কে চুরি নিয়ে এসেছে? কাকুলি, তাড়াতাড়ি ঘরের চালে ওঠো, নয়তো আমরা যে পানিতে ডুবে যাব। কি কালু দাদা, এখন কেমন লাগছে? অন্যের ক্ষতি করতে খুব মজা লাগে, তাই না? এবার নিজের ক্ষতি দেখে মজা করো। টুনি কবুতর, আমাদের ক্ষমা করে দে, দয়া করে পানিগুলো শুকিয়ে দে। সত্যি বলছি, আমরা আর কখনো তোদের ক্ষতি করব না। না, আমরা পানি শুকিয়ে দেব না, কারণ গাছ আমাদের বলেছে তোমাকে যেন এভাবেই শিক্ষা দেই। চল টুনি, আমরা বাড়িতে চলে যাই। এরপর সবাই সেখান থেকে চলে যায়, আর কালু কাকুলি ঘরের চালে বসে অন্যের ক্ষতি করার জন্য আফসোস করতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করার জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। রামপুর বনে ছিল অনেক পাখির বসবাস। সে বনে দুটো পরিবারও বাস করত। একটা ছিল টুনির পরিবার, অন্যটি ছিল ময়ূরের পরিবার। তাদের দুই পরিবারের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। তারা বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতো। একদিন ময়ূরের মেয়ে মৌটুসির ভীষণ জ্বর আসে, আর বাইরে প্রচন্ড বৃষ্টিও হতে থাকে, যার কারণে ময়ূরী ঔষধ আনতে ডাক্তারের কাছে যেতে পারে না। অনেক অসুস্থ। ময়ূরী দিদিকে বলেছিলাম ঔষধ এনে খাওয়াতে, কিন্তু ময়ূরী দিদি ওষুধ আনলো কিনা তা তো জানা হলো না। আর এখন তো আবার বৃষ্টি হচ্ছে, আমার একবার ময়ূরী দিদির ঘরে যাওয়া উচিত। আমি বরং দেরি না করে ছাতাটা নিয়ে ময়ূরী দিদির ঘরে যাই। এরপর টুনি ছাতা নিয়ে ময়ূরীর ঘরে যায়। আসলে দিদি, আমি জানতে এসেছি তোমার মেয়ে এখন কেমন আছে, ওর জ্বর কমেছে তো? কি বলছো দিদি? মৌটুসিকে তুমি এখনো ওষুধ খাওয়াওনি? ও তো ওষুধ না খেলে আরো অসুস্থ হয়ে পড়বে। দাঁড়াও, আমি গিয়ে মৌটুসির জন্য ওষুধ এনে দিচ্ছি। বৃষ্টি থামার অপেক্ষা করলে চলবে না, বুঝেছো? ময়ূরী দিদি, আমার কিছুই হবে না, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। এ কথা বলে টুনি ছাতা নিয়ে ঔষধের দোকানে যায়, আর ঔষধ নিয়ে ময়ূরীর বাড়িতে আসে। এই নাও ময়ূরী দিদি ঔষধ, এখন তাড়াতাড়ি মৌটুসিকে ওষুধ খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি মৌটুসিকে ওষুধ খাইয়ে দিচ্ছি। ধন্যবাদ দিতে হবে না দিদি, তুমি মৌটুসিকে ওষুধ খাইয়ে দাও, আমি বাড়িতে যাই। এরপর ময়ূরী মৌটুসিকে ঔষধ খাইয়ে দেয়, আর টুনি বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়।
আর মৌটুসিও ধীরে ধীরে সুস্থ হতে থাকে। একি দাদা, তুমি এখানে ঘর বানাচ্ছ কেন? কে তোমাকে এখানে ঘর বানাতে অনুমতি দিয়েছে? হ্যাঁ টুনি, আমি কালু দাদাকে এখানে ঘর বানাতে বলেছি। কি বলছো ময়ূরী দিদি? তুমি কালু দাদাকে এখানে ঘর বানাতে বলেছো? কিন্তু এখানে তো আমরা দুই পরিবার থাকি, তুমি এখানে অচেনা আর একটা পরিবারকে থাকতে দিচ্ছ? আমার তো ব্যাপারটা ভালো লাগছে না। টুনি, তুই শুধু তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো, তবে আমাদের যেন কোনো অসুবিধা না হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর কালু কাক দুই পরিবারের পাশেই ঘর বানিয়ে থাকতে শুরু করে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎ বনে বাচ্চা চুরি হতে থাকে। আমার মেয়েটা কোথায় গেল, আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। ও তো আমাকে না বলে কোথাও যাওয়ার মেয়ে নয়। কি হয়েছে সুখী দিদি, তুমি কাঁদছো কেন? টুনি, আমি পারুলকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটা কি হারিয়ে গেল? কি বলছো, তুমি পারুলকেও খুঁজে পাচ্ছ না? ওদিকে ইগলি দিদিও তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। তবে কি এ বনে বাচ্চা চোর এলো? কিন্তু কে এই বাচ্চা চোর? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এ কথা বলে টুনি বাড়িতে যেতে থাকে। তখন টুনি দেখতে পায় কালু কাক মৌটুসিকে নিয়ে গভীর জঙ্গলের দিকে যাচ্ছে। তা দেখে টুনি বলতে থাকে, আরে, কালু দাদা মৌটুসিকে নিয়ে কোথায় যাচ্ছে? দেখি তো। টুনি কালু কাকের পিছু করতে থাকে। আর টুনি দেখতে পায় কালু কাক মৌটুসিকে নিয়ে একটা গুহার দিকে যাচ্ছে। ডাইনি, এই দেখো, আমি তোমার জন্য আরেকটা নতুন শিকার নিয়ে এসেছি। কই দেখি তো। আরে, সত্যি সত্যি তো দেখছি তুই আমার জন্য শিকার এনেছিস। ভালোই হয়েছে, একে আজ আমি মজা করে খাবো। কিন্তু ডাইনি, আমার সোনার মুদ্রা কোথায়? দাঁড়া, আমি তোকে সোনার মুদ্রা দিয়ে দিচ্ছি। আমি তোকে ঠকাবো এটা ভাবিস না। না না ডাইনি, তা আমি কখনো ভাবি না। তাই তো তোমাকে বিশ্বাস করে রোজ বন থেকে বাচ্চা চুরি করে নিয়ে এসে দেই। ঠিক আছে, এই নে তোর সোনার মুদ্রা। কালু কাক সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে চলে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। কালু দাদা বনের বাচ্চাদের চুরি করে নিয়ে এসে এই ডাইনিকে দেয়। আমরা তো বুঝতেই পারিনি। কিন্তু মৌটুসিকে যে করেই হোক এখান থেকে বাঁচাতেই হবে। তারপর কালু দাদার একটা ব্যবস্থা করতে হবে। এরপর টুনি বুদ্ধি করতে থাকে কি করে মৌটুসিকে উদ্ধার করবে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আর ডাইনি ঘুমিয়ে পড়ে। এই সুযোগে টুনি মৌটুসিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর মৌটুসিকে নিয়ে টুনি ময়ূরীর কাছে আসে। মৌটুসি, তুই আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি ময়ূরী দিদি। এরপর টুনি ময়ূরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে ময়ূরী বলতে থাকে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি তো শুধু মৌটুসিকে বাঁচাতে পেরেছি। আর অন্য বাচ্চাদের যে আমি বাঁচাতেই পারিনি। হ্যাঁ দিদি, তুমি তাই করো। কালু দাদা, তুমি কালু দাদা, তুমি এক্ষুনি বন থেকে চলে যাবে। এই বনে কোনো চোরের জায়গা নেই, বুঝতে পেরেছো? চোর মানে? কে চোর?
কাকে তোমরা চোর বলছো? এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমি নিজে সবটা স্বীকার করবে নাকি আমি পুলিশ ডাকবো? না না, দয়া করে তোমরা পুলিশ ডেকো না। আমি সবটা স্বীকার করছি। আসলে আমি এ বনে বাচ্চাদের চুরি করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না। আমরা তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি এ বন থেকে চলে যাও, এখানে তোমার কোনো জায়গা হবে না। এরপর কালো কাক টুনিদের বন থেকে অন্য বনে চলে যায়। আর এরপর থেকেই বনের পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, সবাই বিশ্বাসের মূল্য দিতে জানে না। তাই জেনে বুঝে এমন কাউকে বিশ্বাস করা উচিত যে তোমার বিশ্বাসের মূল্য দিতে পারবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।